আসসালামু আলাইকুম প্রিয় নবীন শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি ফরিদা ইয়াসমিন, প্রভাষক পদার্থবিদ্যা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টারের সামুদ্রিক সূত্রটি পড়াবো। এই অধ্যায়ের বেশ কিছু অংশ হায়দার স্যার এবং মাসিয়া ম্যাডাম আলোচনা করেছেন। এরই ধারাবাহিকতায় আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সামুদ্রিকের সূত্রটি আলোচনা করব। তাহলে দেখো, আমরা ইতিমধ্যেই জেনেছি যখন একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টর রাশি যোগ, বিয়োগ বা গুণ করি তখন এটি ভেক্টর বীজগাণিতিক নিয়ম অনুসারে হয়। আর এই ভেক্টর বীজগাণিতিক নিয়ম অনুসারে করতে গেলে, অর্থাৎ ভেক্টর যোগের বেলায় দুটি পদ্ধতিতে ভেক্টর যোগ হয়ে থাকে। একটি হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, আরেকটি হচ্ছে গাণিতিক বা বিশ্লেষণ পদ্ধতি। তাহলে এই ভেক্টর রাশির জ্যামিতিক যোজন পদ্ধতিতে বা যোজনের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে পাঁচটি নিয়ম আছে। একটি হচ্ছে সাধারণ নিয়ম, এগুলো আমরা ইতিমধ্যে পড়েছি। ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র, বহুভুজ সূত্র এবং উপাংশের সূত্র। তাহলে দেখো, এখানে আমি কয়েকটা বিষয় একটু বলে দিই কেন আমাদের ভেক্টর বীজগাণিতিক নিয়মে ভেক্টর রাশিগুলো যোগ করতে হয়, কেন আমরা সাধারণ বীজগাণিতিক নিয়মে করতে পারি না। কারণ দুই বা ততোধিক ভেক্টরে যখন যোগ করি তখন এই যোগফলটা, অর্থাৎ ভেক্টর রাশির যোগফলটাকে আমরা লব্ধি বলে থাকি বা বিয়োগফলকে লব্ধি বলি। এই লব্ধিটা শুধুমাত্র ভেক্টর রাশিগুলোর মানের উপর নির্ভর করে না, ওই ভেক্টর রাশিগুলোর দিক তথা ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণের উপরও নির্ভর করে। এজন্য আমাদের ভেক্টর রাশি যোগের বেলায় বা বিয়োগের বেলায় আমরা ভেক্টর বীজগাণিতিক নিয়ম ব্যবহার করি। তাছাড়া দেখো, যখন দুটি ভেক্টর রাশি যোগ করি, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর যদি যোগ করি তাহলে তৃতীয় একটি নতুন ভেক্টর পেয়ে থাকি। এই তৃতীয় ভেক্টরটি যে লব্ধি পাই, নতুন এই তৃতীয় ভেক্টরটিকে আমরা লব্ধি বলি এবং যেই দুটি ভেক্টরের মাধ্যমে এই লব্ধি পেয়ে থাকি সেই ভেক্টরগুলোকে আমরা বলি উপাংশ বা অংশক। যেমন এ প্লাস বি সমান যদি সি হয়, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান যদি সি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টরটা যদি লব্ধি হয় তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর হবে তাদের উপাংশ বা লব্ধি। এখন আসো, সামুদ্রিক সূত্রের মাধ্যমে আমরা কিভাবে ভেক্টর রাশিগুলো যোগ করতে পারি বা জ্যামিতিক পদ্ধতি কিভাবে ভেক্টর রাশিগুলো যোগ করতে পারি। তাহলে দেখো দুটি চিত্র। এই সামুদ্রিক সূত্র নরমালি আমরা যেমন আকাশে পাখির উড্ডয়নের বেলায় কিভাবে পাখি সামনের দিকে অগ্রসর হয় সেক্ষেত্রেও আমরা সামুদ্রিক সূত্র প্রয়োগ করি। আবার দেখো, নৌকায় করে যখন আমরা নদী পার হতে যাই সেখানেও আমরা ভেক্টর যোগের নিয়ম অ্যাপ্লাই করতে পারি বা ভেক্টর বীজগাণিতিক নিয়মগুলো অ্যাপ্লাই করতে পারি বা সামুদ্রিক সূত্রগুলো প্রয়োগ করতে পারি। আবার আছে, চলন্ত গাড়িতে যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন এই বৃষ্টির ফোঁটা দেখা যায় সামনের কাজকে ভিজিয়ে দেয়। এই সব বিষয়গুলো আমরা সামুদ্রিকের সূত্রের মাধ্যমে বা ভেক্টর যোগের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। তাহলে দেখো, পাশে একটি চিত্রের মধ্যে দেখো, যখন একই জাতীয় দুটি ভেক্টর, এতটুকু আমরা জানি যে একই জাতীয় ভেক্টর রাশির মধ্যে যোগ হয়, অর্থাৎ বলের সাথে বল বা বেগের সাথে বেগের যোগ হবে। যেমন এখানে একটা বিন্দুতে একটি বস্তু আছে, দুইজন ব্যক্তি দুটি ভিন্ন বলে মানের বল দ্বারা দুই দিক থেকে এই বস্তুটাকে টানছে। তাহলে এই দুই দিক থেকে দুটি ভিন্ন বলের যখন একটি বস্তুকে টানবে বা বল প্রয়োগ করবে একই সময়ে, তখন তাদের লব্ধি ওই দুটি বলের দিকে না হয়ে, এখানে দেখো একজন লোক 120 নিউটন বল দ্বারা টানলো, আরেকজন লোক তাকে 80 নিউটন বল দ্বারা বস্তুটিকে টানলো, কিন্তু দেখা যাচ্ছে বস্তুটি এই দুটি বলের দিকে না গিয়ে তৃতীয় একটি নতুন বলের দিক, একটি নির্দিষ্ট দিক দিয়ে অগ্রসর হচ্ছে। তাহলে এটাই হচ্ছে ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আমরা সামুদ্রিক সূত্রের মাধ্যমে একই জাতীয় দুটি ভেক্টর রাশি কোনো বিন্দুতে যদি একই সময় ক্রিয়া করে তাহলে এই ভেক্টরের বা ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক
এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। একইভাবে দেখো, যখন পাখিটা আকাশে উড়ে তখন দুই পাখা দিয়ে বাতাসের মধ্যে একটি ক্রিয়াবল প্রয়োগ করে, দুই পাখা দিয়ে বাতাসের উপর ক্রিয়াবল প্রয়োগ করলো। যেমন এই দুটি বল যদি F হয়, এই দুটি বলের লব্ধি হচ্ছে F প্রাইম, এটা হচ্ছে লব্ধি ক্রিয়াবল। একইভাবে বাতাসও পাখির পাখার উপরে একটি প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে। সেই দুই পাখার উপর যে দুটি প্রতিক্রিয়া বল পাচ্ছি সেটা হচ্ছে R, এবং এই প্রতিক্রিয়া বলের লব্ধি হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া বল R প্রাইম। এই F প্রাইম লব্ধি ক্রিয়া বলের বিপরীতে R প্রাইম লব্ধি প্রতিক্রিয়া বলের কারণে পাখিটা সামনের দিকে অগ্রসর হয়। তাহলে এখানে কেন আমরা ভেক্টর বীজগাণিতিক নিয়ম ব্যবহার করি বা সামুদ্রিক সূত্রটা ব্যবহার করি সেটা আমি একটু আগেই বললাম। কারণ হচ্ছে যেহেতু ভেক্টর রাশির মান এবং দিক দুটি রয়েছে, এজন্য এদের লব্ধি বের করতে গেলে এই লব্ধিটা শুধু ভেক্টর রাশিদ্বয়ের মানের উপর নির্ভর করে না, তাদের দিকের উপরও নির্ভর করে, তথা ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ, যে দুটি ভেক্টর ক্রিয়া করলো, এখানে যে দুটি ভেক্টর ক্রিয়া করলো এদের মধ্যবর্তী কোণের উপরও নির্ভর করে। এজন্য আমরা ভেক্টর বীজগাণিতিক নিয়মে ভেক্টরের লব্ধির মান বা দিক নির্ণয় করতে পারি। তাহলে দেখো এবার সামুদ্রিক সূত্রটা কি। সামুদ্রিক সূত্র হচ্ছে, যদি আমি কোনো সামুদ্রিকের কোনো একটি কৌণিক বিন্দুতে, যেমন UACB একটি সামুদ্রিক, U একটি কৌণিক বিন্দুতে, এই ও কৌণিক বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, তাহলে ও বিন্দুতে সন্নিহিত বাহু কয়টি? দুইটি, একটা হচ্ছে UA আর একটা হচ্ছে UB। এই সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে, অর্থাৎ আমি ধরে নিলাম ও বিন্দুতে একটি কণা আছে এবং এটি যদি সামুদ্রিকের কোনো একটি কৌণিক বিন্দু হয় এবং এই সামুদ্রিকের কৌণিক বিন্দু দুটি সন্নিহিত বাহু হচ্ছে UA এবং UB, যদি একই জাতীয় দুটি ভেক্টর একই সাথে একই ক্রমে একই সাথে ওই কণার উপর দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করো, অর্থাৎ UA বরাবর যদি P ভেক্টর এবং UB বরাবর যদি Q ভেক্টর নির্দেশ করে, তাহলে এই দুটি ভেক্টরের লব্ধি ওই সামুদ্রিকের কর্ণ বরাবর নির্দেশ করবে। অর্থাৎ এখানে যে সামুদ্রিকটা আছে এই সামুদ্রিকের একটি বাহু বরাবর P ভেক্টর এবং অপর একটি বাহু বরাবর যদি Q ভেক্টর ক্রিয়া করে, তাহলে P এবং Q ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে এই সামুদ্রিকের কর্ণ বরাবর। তাহলে আমি আবারও বলছি, যদি কোনো সামুদ্রিকে একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে, তাহলে এই জায়গায় একই সময়ে ক্রিয়া করবে, একই সময়ে ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টর অর্থাৎ P এবং Q একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ, তাহলে ওই বিন্দু অর্থাৎ U বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ হচ্ছে UC। তাহলে UC বরাবর উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে আমরা যদি ব্যাখ্যায় আসি, এখানে দেখো P এবং Q দুটি ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল এবং UC হচ্ছে ভেক্টরদ্বয়ের লব্ধি। এই লব্ধি P ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল, থিটা কোণ উৎপন্ন করে। তাহলে একই জাতীয় দুটি ভেক্টর P ভেক্টর সমান আমরা লিখতে পারবো UA ভেক্টর, যেটা U থেকে A এর দিকে ক্রিয়াশীল, আবার Q ভেক্টর সমান আমরা লিখতে পারবো UB ভেক্টর, যেটি U থেকে B এর দিকে ক্রিয়াশীল, এবং এই দুটি ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। এবার সামুদ্রিকের UA এবং UB কে সন্নিহিত বাহু ধরে আমি UACB একটি সামুদ্রিক অঙ্কন করতে পারি। তাহলে এই সামুদ্রিকের U বিন্দু হতে অঙ্কিত কর্ণ হচ্ছে UC, আর UC P এবং Q এর লব্ধি R নির্দেশ করবে। লব্ধিটাকে R দ্বারা লেখা যায়, তাহলে লব্ধি R নির্দেশ করবে। তাহলে আমরা এখান থেকে চিত্র থেকে লিখতে পারি UA প্লাস UB সমান লব্ধি R। আবার লিখতে পারবো UA প্লাস AC, যেহেতু UB এবং AC বিপরীত বাহু, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে UB এর জায়গায় আমি লিখতে পারবো AC। তাহলে UA বরাবর যদি P ভেক্টর হয়, একইভাবে BC বরাবর হবে আমার P ভেক্টর।
উবি বরাবর যদি কিউ ভেক্টর হয় তাহলে এসি বরাবর হবে আমার কিউ ভেক্টর। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো উ এ প্লাস এসি সমান ওসি। এখানে কিন্তু আমার কি হলো, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই হলো। দেখো যদি উ এ সি ত্রিভুজ কল্পনা করি তাহলে উ এ প্লাস এসি সমান ওসি, অর্থাৎ বিপরীত বাহু বিপরীত ক্রমে। ওসিটা হচ্ছে তাদের লব্ধি বিপরীত ক্রমে ক্রিয়া করবে। তাহলে ফাইনালি আমি লিখতে পারবো পি প্লাস কিউ সমান আর। এটা হচ্ছে সামুদ্রিকের সূত্রের ব্যাখ্যা। এখন আসো আমি এখান থেকে কিভাবে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। প্রথমে আসি লব্ধির মান। তাহলে দেখো কোনো কণার উপর যদি একই সময়ে দুটি ভেক্টর পি এবং কিউ আলফা কোণে ক্রিয়ারত থাকে তাহলে চিত্র থেকে বি ও এ কোণ সমান আলফা লিখতে পারি। এখন ও এ বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং সি বিন্দু থেকে ও এর বা ও ডি এর উপর সিডি লম্ব টানলাম, যেটি ওডি বাহুর ডি বিন্দুকে সেট করে, অর্থাৎ ও এ কে ওডি পর্যন্ত বর্ধিত করে সি বিন্দু থেকে সিডি একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে এই সামুদ্রিকের কর্ণ ও সি পি এবং কিউ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে, অর্থাৎ লব্ধি আর এর মান এবং দিক নির্দেশ করবে। তাহলে দিকটা কোন দিকে হবে, ও বিন্দু থেকে সি বিন্দুর দিকে। তাহলে এখন যদি আমি শুধু মান ধরি মড অফ ওসি ভেক্টর, তাহলে মড চিহ্ন দেওয়া মানে হচ্ছে এখানে মান বোঝাচ্ছে শুধু। তাহলে ওসি ভেক্টর সমান লিখতে পারবো আমরা আর ভেক্টর। মড আছে যেহেতু শুধু মান ধরলে ওসি সমান হবে আর। এখন আসো যেহেতু উবি এবং এসি সমান্তরাল পরস্পর সমান্তরাল, তাহলে ছেদকের একই পাশের কোণ এ ও বি সমান লিখতে পারবো সি এ ডি সমান আলফা। ছেদকের একই পাশের কোণ সমান হওয়ায় এই দুটি কোণের মান হবে আলফা। এখন আসো ও ডি সি সমকোণী ত্রিভুজে। কোথায় আমার চিত্রে লক্ষ্য করো, ও ডি সি সমকোণী ত্রিভুজে যদি আমি পিথাগোরাসের ফর্মুলাটা ইউজ করি তাহলে হবে কি ও সি স্কোয়ার সমান ও ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার অথবা ডি সি স্কোয়ার। তাহলে দেখো তাহলে ও সি স্কোয়ার সমান ও ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার। আবার লেখা যায় ও ডি এর জায়গায় আমি কি লিখতে পারি, ও এ প্লাস এ ডি। তাহলে ও ডি এর জায়গায় লিখলাম আমি ও এ প্লাস এ ডি হোল স্কোয়ার। তাহলে এখানে আমি একটা ফর্মুলা ইউজ করতে পারবো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা যদি বসাই তাহলে সূত্রটা আমি ভেঙে দিলাম। এরপরের লাইনে দেখো আমি কি করলাম, সব রাশিগুলো এঁকে রাখলাম, লাস্টে শুধু এ ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ারকে একটা ব্র্যাকেটে রাখলাম, আমার পরের ক্যালকুলেশনের জন্য সুবিধা হবে। তাহলে এটাকে একটা সমীকরণে দিলাম। এরপরে বললো কি এ ডি সি সমকোণী ত্রিভুজে, এ ডি সি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা কয়টা সমকোণী ত্রিভুজ নিলাম, দুইটি সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে ও সি ডি অথবা ও ডি সি একবার নিলাম, এরপরে নিলাম আমি এ ডি সি। তাহলে এ ডি সি সমকোণী ত্রিভুজে একইভাবে আমি পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে কি এ সি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার। তাহলে দেখো এটাকেও একটা সমীকরণ দিয়ে রাখলাম। আবার এখান থেকে এ ডি সি সমকোণী ত্রিভুজ থেকে কজ আলফা সমান লিখতে পারি, যেহেতু কজ আলফা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে এই ত্রিভুজের আমার ভূমি হচ্ছে এডি এবং অতিভুজ হচ্ছে এসি। তাহলে কজ আলফা সমান লিখতে পারবো এডি বাই এসি। এখান থেকে আমি এডি এর মানটা বের করে আনলাম, তাহলে এডি সমান এসি কজ আলফা। তাহলে দেখো 1 নং সমীকরণে আমার লাস্টের অংশে এডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার আছে। তাহলে এই জায়গায় আমি সমীকরণ 2 নংকে ইউজ করতে পারি। তাহলে 2 নংকে যদি আমি ইউজ করি তাহলে হবে কি এসি স্কোয়ার, আবার মাঝখানে যে অংশটা আছে সেই জায়গায় আমি এডি এর মানটা বসিয়ে দিতে পারি এসি কজ আলফা। এটা করার কারণ হচ্ছে আমার দেখো এখানে উ এর মান আছে, মান হচ্ছে পি, উ বি এর মান আছে কিউ, অর্থাৎ এসি এর মান হচ্ছে কিউ, কিন্তু সিডি এবং এডি এর মান নেই। এজন্য বাকি রাশিগুলোকে এডি এবং সিডি কে আমি এসি বা উ এর সাপেক্ষে
লিখলাম, যাতে আমার এই মানগুলো বসাতে সুবিধা হয়। তাহলে এখন 1 নং সমীকরণে 2 এবং 3 নং সমীকরণ যদি বসাই, ফাইনালি আমি কি পাচ্ছি? তাহলে দেখো 1 নং সমীকরণ এটা ছিল আমার এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ারের জায়গায় এসি স্কোয়ার লিখতে পারি, এডি এর জায়গায় লিখতে পারি এসি কজ আলফা। এখন আসো দেখো এখানে ওসি সমান হচ্ছে, শুধু যদি মান ধরি দিক উল্লেখ না করলে, তাহলে ওসি সমান হচ্ছে আর, তাহলে ওসি স্কোয়ার সমান হবে আর স্কোয়ার। উ এ সমান হচ্ছে পি স্কোয়ার। উ এ পি পাচ্ছি, আবার এসি সমান তাও মান হচ্ছে আমার কিউ কজ আলফা রয়ে গেল। তাহলে এখানে উ এ পি এসি কিউ আর এসি স্কোয়ার সমান কিউ স্কোয়ার বসালাম। তাহলে এই মানগুলো আমার এখানে আছে। তাহলে ফাইনালি আমি লব্ধি পাচ্ছি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তাহলে সামন্ত্রিকের সূত্রের ক্ষেত্রে লব্ধির মান আর সমান, তাহলে কি পাচ্ছে √পি স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। এখন আসো দিক, লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক মানে হচ্ছে লব্ধিটি যে কোনো একটি ভেক্টরের সাথে কত কোণে ক্রিয়াশীল হলো বা কত কোণে যাচ্ছে, তার কোণের মানটা হলো লব্ধি ওই ভেক্টরদ্বয়ের সাথে যত কোণে যাবে সেটাই হচ্ছে তার দিক। আমি ধরলাম এখানে লব্ধি আর ঘড়ির কাঁটার বিপরীতে, এগুলো আমরা ভেক্টর গুণনের ক্ষেত্রে আরো একটু ডিটেলস পড়বো, ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীতে হলে কি হবে দিক। তাহলে এই চিত্র অনুসারে দেখো লব্ধি আর ঘড়ির কাঁটার বিপরীতে পি এর সাথে টিটা কোণ উৎপন্ন করে দেখো, ঘড়ির কাঁটার বিপরীতে পি এর সাথে আরটা টিটা কোণ উৎপন্ন করলে এই টিটাটাই হচ্ছে আমার লব্ধির দিক। তাহলে আমি আবারও বলছি লব্ধির দিক কিসের মাধ্যমে নির্ণয় করব? কোণের মাধ্যমে। টিটা অর্থাৎ লব্ধি ভেক্টরদ্বয়ের সাথে যে কোণ করবে সেটাই হচ্ছে লব্ধির দিক। তাহলে এই টিটা কোণ যদি উৎপন্ন করা, আমি লব্ধির দিক টিটা এর মানটা বের করে আনবো। এটার জন্য দেখো আমি একইভাবে দুটি এখানে সমকোণী ত্রিভুজটা ধরবো, এডিসি সমকোণী ত্রিভুজে। প্রথমে আসলাম এডিসি সমকোণী ত্রিভুজে সাইন আলফা সমান, তাহলে সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এখানে সিডি আর অতিভুজ হচ্ছে এসি। এখান থেকে আমি সিডি এর মানটা নিয়ে আসলাম, সিডি সমান এসি সাইন আলফা, আবার এসি সমান হচ্ছে কিউ শুধু মান ধরে, এবং কজ আলফা সমান, তাহলে এডিসি ত্রিভুজেরই কজ আলফা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ এডি বাই এসি। সুতরাং এডি সমান এসি কজ আলফা কিউ কজ আলফা, দুইটা মান আমরা পেয়ে যাচ্ছি। আমি আবারও বলছি এখানেও আমার যেহেতু এডি এবং সিডি এর সরাসরি কোনো মান নেই, এজন্য উপাংশের মাধ্যমে এগুলো বের করে নিতে হবে। এডি সমান আমি পেয়ে যাচ্ছি কিউ কজ আলফা, আর সিডি সমান আমি পাচ্ছি কিউ সাইন আলফা। এখন আসো ইউডিসি সমকোণী ত্রিভুজে, তাহলে দেখো এখন আমি পুরো ত্রিভুজটা নিব, নিচের এই ত্রিভুজটা ইউডিসি এই পুরো ত্রিভুজটা নিলে সমকোণী ত্রিভুজে ট্যান টিটা সমান লিখতে পারবো লম্ব বাই ভূমি অর্থাৎ সিডি বাই উডি। তাহলে উডি এর মধ্যে আবার লেখা যাবে উ এ প্লাস এডি, তাহলে ট্যান টিটা সমান সিডি বাই উ এ প্লাস এডি। তাহলে এবার এই মানগুলো আমাদের আছে, সিডি সমান হচ্ছে কিউ সাইন আলফা, একটু আগেই আমরা বের করলাম। উ এ সমান মান হচ্ছে পি, এটাও আমরা জানি এখানে আছে চিত্রে, আর এডি এর মানও একটু আগে বের করলাম কিউ কজ আলফা। তাহলে ফাইনালি আমি লব্ধির দিক ট্যান টিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এই ফর্মুলাটাও আমরা মনে রাখবো লব্ধির দিকের এবং লব্ধির মানের জন্য। তাহলে এখান থেকে আমার লব্ধির দিক যদি বের করতে হয় কি করতে হবে? টিটা এর মানটা বের করে নিতে হবে, অর্থাৎ টিটা সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, অর্থাৎ এটি পি এর সাথে লব্ধি আর এর উৎপন্ন কোণ যা লব্ধির দিক নির্ণয় করে। তাহলে এটা হচ্ছে কি পি এবং আর এর মধ্যবর্তী কোণ টিটা, যেটি লব্ধির দিক নির্ণয় করবে। এখন আসো তাহলে লব্ধির দিক যখন লব্ধিটি পি ভেক্টরের সাথে টিটা কোণ উৎপন্ন করবে তখন ট্যান টিটা সমান আমরা পাচ্ছি কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন উল্টা দিকে, প্রথমে আমি বলছিলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এখন যদি লব্ধিটি আর
কিউ ভেক্টরের সাথে টিটা প্রাইম কোণ উৎপন্ন করে। প্রথমে ছিল আর টি, ঘড়ির কাঁটার দিকেই পি এর সাথে টিটা কোণ উৎপন্ন করলো। এখন হচ্ছে কি আর কিউ এর সাথে ঘড়ির কাঁটার বিপরীতে ঘড়ির কাঁটার দিকে টিটা প্রাইম কোণ উৎপন্ন করো। এক কথাই হচ্ছে আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি টিটা প্রাইম হয়, প্রথমে ছিল আর এবং পি এর মধ্যবর্তী কোণ টিটা, এখন হচ্ছে আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি টিটা প্রাইম হয়, তখন এই লব্ধির দিক ট্যান টিটা প্রাইম সমান হবে পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। একটু দুইটা সমীকরণের মধ্যে কম্পেয়ার করো, শুধুমাত্র চেঞ্জ কোথায়, পি এবং কিউ এর মধ্যে। যেখানে প্রথমে পি এর সাথে হলো উপরে ছিল কিউ, কিউ এর সাথে হলে উপরে হবে পি, তাহলে কিউ এর জায়গায় পি হচ্ছে, পি এর জায়গায় কিউ হচ্ছে। তাহলে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, যদি পি এর সাথে টিটা কোণ হয়, আবার কিউ এর সাথে যদি টিটা প্রাইম কোণ হয়, তাহলে পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। তাহলে এইভাবে আমি লব্ধির মান এবং দিক বের করতে পারি। এখন দেখো, যদি এই আলফা অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্ম কোণ না হয়ে স্থূল কোণও হয়, যেমন আমরা এই ফর্মুলাগুলো যে বের করে আনলাম, এই ফর্মুলার ক্ষেত্রে আলফা ছিল সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ না হয়ে যদি স্থূল কোণও হয়, সেক্ষেত্রেও এই সমীকরণগুলো প্রযোজ্য হবে, অর্থাৎ লব্ধির মান এবং দিকের সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন আসো এই ফর্মুলাগুলো থেকে, অর্থাৎ ভেক্টরের লব্ধির মান এবং দিকের এই ফর্মুলা থেকে কিছু বিশেষ সত্য বা ক্ষেত্র, যেমন ভেক্টরদ্বয় যদি একই দিকে ক্রিয়ারত থাকে, অর্থাৎ দুটি ভেক্টর পি এবং কিউ একই দিকে যদি থাকে, চিত্রে দেখো পি এবং কিউ একই দিকে ক্রিয়াশীল, তাহলে আলফার মান হবে 0। সেক্ষেত্রে লব্ধির মান এবং দিক কি হবে? তাহলে আমরা লব্ধির মানের একটা ফর্মুলা জানি, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। তাহলে আলফার মান যদি 0 বসাই, সহজ ফর্মুলা, আর সমান আমি পাচ্ছি পি প্লাস কিউ। অর্থাৎ যদি ভেক্টরদ্বয় একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ আলফা সমান 0 হয়, তখন ভেক্টরদ্বয়ের লব্ধি হবে ওই ভেক্টরদ্বয়ের যোগফলের সমান। এখন দিক কোন দিকে হবে? দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধির দিক কোন দিকে হবে, টিটা কি হবে? একইভাবে আমি টিটার মানটাও পাচ্ছি 0 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দ্বয়ের লব্ধির দিকও হবে ওই ভেক্টরগুলোর দিকে, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর যেদিকে ক্রিয়াশীল হবে আরও হবে সেদিকে ক্রিয়াশীল। তার মানে লব্ধি ভেক্টরদ্বয়ে ক্রিয়া রেখা বরাবর থাকবে। এখন দ্বিতীয় সত্য দেখো, দ্বিতীয় ক্ষেত্র, সেটা হচ্ছে ভেক্টরদ্বয় যদি বিপরীত দিকে ক্রিয়ারত থাকে। প্রথমে ছিল একই দিকে ক্রিয়াশীল, এখন হবে বিপরীত দিকে ক্রিয়াশীল। তার মানে কি, আলফা সমান 180 ডিগ্রি হলে দেখো পি ভেক্টর যাচ্ছে বাম থেকে ডানে, আর কিউ ভেক্টর হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে, এখানে একটা মনে করে নির্দিষ্ট বিন্দু আছে, আর কিউ ভেক্টর যাচ্ছে ডান থেকে বামে। তাহলে পরস্পর যদি বিপরীতমুখী হয়, আলফা 180 ডিগ্রি হলে আমি আর এর মান পাচ্ছি ডিফারেন্স বিটুইন পি এবং কিউ, অর্থাৎ পি এবং কিউ এর পার্থক্যের সমান। এখানে এই সিম্বল দ্বারা বোঝাবে ডিফারেন্স টু, যেটা বোঝাচ্ছে পি মাইনাস কিউ হতে পারে অথবা কিউ মাইনাস পিও হতে পারে। এক্ষেত্রে যে রাশিটি বড় সেটা আমরা আগে লিখে আর এর মান এবং দিক বের করতে পারবো। যদি পি ভেক্টরটি বড় হয়, তাহলে পি ইজ গ্রেটার দেন কিউ হলে আর এর মান হবে পি মাইনাস কিউ। যদি কিউ ভেক্টরটি বড় হয়, তাহলে আর এর মান হবে কিউ মাইনাস পি। তাহলে এটা হচ্ছে মানের ক্ষেত্রে, পরস্পর ভেক্টরদ্বয় পরস্পর বিপরীত দিকমুখী হলে। এখন দিকের বেলায় কি আসছে দেখো, একইভাবে আমি যদি আলফার মান 180 বসাই, তাহলে ট্যান থিটার মান 0 পাচ্ছি। তাহলে ট্যান থিটার মান 0 আসবে দুই ক্ষেত্রে, একটা হচ্ছে ট্যান 0 ডিগ্রির জন্য 0 আসে, আরেকটি হচ্ছে ট্যান 180 ডিগ্রির জন্য 0 আসে। এখন ট্যান 0 ডিগ্রি মানে কি বোঝাচ্ছে, ট্যান 180 ডিগ্রি মানে কি বোঝাচ্ছে? তাহলে দেখো, যখন ট্যান 0 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ টিটা 0 ডিগ্রি হচ্ছে, তখন বোঝাচ্ছে, তখন কোন ক্ষেত্রে পাবো, সেটা হচ্ছে পি ইজ গ্রেটার দেন কিউ। অর্থাৎ পি এর মানটা যদি বড় হয় কিউ থেকে এবং তারা পরস্পর বিপরীতমুখী থাকে, তখন তাদের লব্ধিটি হবে পি এর দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে পি এর মান বড়। তার মানে পরস্পর বিপরীতমুখী ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধি যদি 0 হয়, সেই ক্ষেত্রে লব্ধির দিক হবে পি ভেক্টরের দিকে, অর্থাৎ বড়। যে রাশিটি বড় থাকবে, অর্থাৎ যে ভেক্টরটি বড় থাকবে,
বিপরীতমুখী ক্রিয়াশীলের বেলায় যে ভেক্টর রাশিটি বড় হবে, বৃহত্তর হবে, লব্ধির দিক হবে সেই বৃহত্তর ভেক্টরের দিকে। আবার যদি থিটা সমান 180 ডিগ্রি ধরি, তাহলে সেক্ষেত্রে হবে কিউ ইজ গ্রেটার দেন পি, অর্থাৎ লব্ধির দিক হবে পি ভেক্টরের বিপরীতে, তার মানে কিউ ভেক্টরের দিকে। এই ক্ষেত্রে হবে কি কিউ ইজ গ্রেটার দেন পি, লব্ধি হবে আর সমান কিউ মাইনাস পি। তাহলে আবারও বলছি, যদি দুটি ভেক্টর পরস্পর বিপরীতমুখী হয় তাহলে ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের মানের পার্থক্যের সমান বা বিয়োগফলের সমান। আর লব্ধির দিক পি ভেক্টরের দিকেও হতে পারে, কিউ ভেক্টরের দিকেও হতে পারে। যে ভেক্টরটি মূলত যে ভেক্টরটি বড় হবে, লব্ধির দিক হবে সেই ভেক্টরের দিকে। এই ক্ষেত্রে লব্ধি যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হবে তখনই যখন পি কিউ এর থেকে বড় হবে, আর লব্ধির দিক হবে পি ভেক্টরের দিকে। আর থিটা 180 ডিগ্রি হবে তখনই যখন কিউ এর মান পি এর থেকে বড় হবে, অর্থাৎ আর পি এর বিপরীতে হওয়া মানে কিউ এর দিকে লব্ধির দিক হবে। তাহলে এখানে চিত্রের মধ্যে সেটা দেখানো আছে। তাহলে এটা আমরা মনে রাখবো, যদি দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে লব্ধির দিক হবে বৃহত্তর ভেক্টরের দিকে বা বড়টির দিকে। এখন আসো ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে। প্রথমে দেখালাম একই দিকে হলে, তারপরে হলো বিপরীত দিকে হলে, এখন হচ্ছে পরস্পর লম্ব হলে, অর্থাৎ পি এবং কিউ পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হলে আলফা সমান হবে 90 ডিগ্রি। তাহলে আলফা সমান 90 ডিগ্রি হওয়া মানে আর সমান পাচ্ছি আমরা এখানে ফর্মুলায় মানগুলো বসালে, তাহলে আর সমান আমি পাচ্ছি √p² প্লাস q²। অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর সমকোণে ক্রিয়া করলে তাদের লব্ধি হবে ভেক্টরদ্বয়ের বর্গের সমষ্টির বর্গমূলের সমান। এগুলো এমসিকিউতে আসে, আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে দেখো, যদি দুটি ভেক্টর সমান হয় এবং পরস্পর লম্বভাবে থাকে, এখান থেকে আরেকটি সত্য, সেটা কি দুটি ভেক্টর সমান হবে, সমমানের পরস্পর সমকোণে ক্রিয়াশীল দুটি ভেক্টর হলে তাদের লব্ধির মান কি হবে। তাহলে দুটি ভেক্টর সমকোণে এবং সমমানের হলে তাহলে আর সমান আমি পাচ্ছি √2p, অর্থাৎ সমমানের দুটি ভেক্টর পরস্পর সমকোণে থাকলে তাদের লব্ধি হবে ভেক্টরদ্বয়ের মানের √2 গুণ। এগুলো এমসিকিউর জন্য দরকার। এরপরে আসো, পরস্পর সমকোণে হলে থিটার মান কি হবে। তাহলে থিটার মান হবে tan ইনভার্স q/p দ্বারা আমরা থিটার মানটা নির্ণয় করতে পারবো। এখানে জাস্ট আমি মানগুলো বসালাম, আর কিছু করিনি। দেখো, যদি সমমানের দুটি ভেক্টর পরস্পর সমকোণে থাকে তাদের দিক হবে 45 ডিগ্রি। এটাও এমসিকিউর পড়া। সমমানের দুটি ভেক্টর পরস্পর সমকোণে থাকলে তাদের দিক হবে 45 ডিগ্রি। এখন আসো ভেক্টরদ্বয়ের মান পরস্পর সমান হলে, যে কোনো কোণে ক্রিয়াশীল সমমানের দুটি ভেক্টর হলে, যে কোনো মানে দুটি ভেক্টর মান সমান যে কোনো কোণে ক্রিয়াশীল, অর্থাৎ আলফা কোণে ক্রিয়াশীল দুটি ভেক্টরের মান পি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে আমি পাচ্ছি, দেখো, আর এর মান 2p cos α/2। এগুলো জাস্ট কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তোমরা নিজেরাই বুঝবা। তাহলে আর লব্ধির মান পাচ্ছি আর সমান 2p cos α/2। এখান থেকে একটা সত্য দেখো, যদি এই আলফা এর মান 120 ডিগ্রি হয়, তার মানে দুটি ভেক্টর সমমানের এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় সমমানের দুটি ভেক্টর, তাহলে আর এর মান পাবো ওই ভেক্টরদ্বয়ের মানের সমান। আর এর মান পাবো ওই ভেক্টরদ্বয়ের মানের সমান। একদম সহজ। তুমি এখানে আলফা এর মান যদি 120 বসাও, তাহলে এখানে cos 60 ডিগ্রি হবে, cos 60 ডিগ্রি সমান হাফ হবে, এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, আর সমান পি পাবো। তাহলে এখান থেকে বুঝতে পারছি সমমানের এবং 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধি হবে ভেক্টরদ্বয়ের সমান, অর্থাৎ ওই ভেক্টরের মানের সমান। এখন আসো, ভেক্টরদ্বয়ের মান পরস্পর সমান হলে লব্ধি কি হবে, লব্ধির দিক কি হবে। তাহলে লব্ধির দিক tan θ দিয়ে বের করব phi sin α, যেহেতু p সমান q, তাহলে এখানে সবগুলো রাশি একই আসবে p। তাহলে এখানে ক্যালকুলেশন করে একদম সহজ পাচ্ছি কি tan θ সমান আমরাই পাচ্ছি tan α/2 sin 2 আলফার সূত্র বসালাম।
এখানে সাইন 2 আলফা 2 ইন্টু আলফা বাই 2 হবে 1 প্লাস কস 2 আলফা বা 2 থিটা। এই ফর্মুলাটা বসালাম, এগুলো জাস্ট ত্রিকোণমিতিক ফর্মুলা। তাহলে থিটা সমান আমি পাচ্ছি আলফা বাই 2। অর্থাৎ ভেক্টরদ্বয়ের মান পরস্পর যদি সমান হয় তাহলে লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে কি করবে? সমকোণিত করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ ছিল আলফা, তাহলে থিটা সমান পাচ্ছি আলফা বাই 2। তাহলে সমমানের দুটি ভেক্টর ক্রিয়াশীল হলে তাদের লব্ধি হবে ওই ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণের অর্ধেক বা মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এখন আসো লব্ধির সর্বোচ্চ মান। এগুলো অনুধাবনমূলক প্রশ্নে আসে, লব্ধির সর্বোচ্চ মান বের করো, সর্বনিম্ন মান বের করো, এই প্রশ্নগুলো অনেক সময় আসে। দেখো লব্ধির সর্বোচ্চ মান কত হবে? তাহলে দুটি ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়াশীল থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে লব্ধি মানের ফর্মুলাটা জানি, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। এখন দেখো পি এবং কিউ এর মান যদি নির্দিষ্ট হয়, একটা নির্দিষ্ট মান থাকে, ধ্রুবক থাকে, তাহলে আর এর মান কিসের উপর নির্ভর করে? কজ আলফা এর উপর নির্ভর করে, অর্থাৎ ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। তার মানে কজ আলফা এর সর্বোচ্চ মান হচ্ছে +1। তাহলে লব্ধির মান সর্বোচ্চ হবে যদি কস আলফা এর মান সর্বোচ্চ হয়। তার মানে কি হতে হবে? কজ আলফা এর মান +1 হতে হবে। আর কজ আলফা এর মান +1 হবে তখনই যখন আলফা সমান 0 ডিগ্রি হয়, কারণ আলফা 0 ডিগ্রি হওয়া মানে কজ 0 সমান 1। তার এই ক্ষেত্রে সর্বোচ্চ মান কখন পাচ্ছি? সর্বোচ্চ মান পাচ্ছি ভেক্টরদ্বয় যদি একই দিকে ক্রিয়া করে। এই দেখো পি এবং কিউ এই দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তখন আমরা লব্ধির সর্বোচ্চ মান পাচ্ছি। তাহলে লব্ধির সর্বোচ্চ মানকে আমি আর ম্যাক্সিমাম দিয়ে যদি লিখি তাহলে আর ম্যাক্সিমাম, এখান থেকে আমি আর ম্যাক্সিমাম সমান পাচ্ছি পি প্লাস কিউ, অর্থাৎ ভেক্টরদ্বয়ের যোগফলের সমান। তাহলে ভেক্টরদ্বয়ের লব্ধির সর্বোচ্চ মান হবে ভেক্টরদ্বয়ের যোগফলের সমান। তাহলে এখান থেকে আমি ফাইনালি পাচ্ছি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান ভেক্টরদ্বয়ের যোগফলের সমান হবে এবং লব্ধির দিক হবে ভেক্টরদ্বয় যেদিকে ক্রিয়া করে সেদিকে, অর্থাৎ আর এর দিক হবে পি এবং কিউ যেদিকে ক্রিয়া করবে পি এবং কিউ এর দিকেই হবে আর এর দিক বা আর ম্যাক্সিমামের দিক। এখন আসো লব্ধির সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান কখন হবে? একইভাবে পি এবং কিউ যদি নির্দিষ্ট মানের হয় তাহলে কজ আলফা এর মান সর্বনিম্ন হলে আর এর মান অর্থাৎ লব্ধির মান সর্বনিম্ন হবে। আর কজ আলফা এর সর্বনিম্ন মান হচ্ছে -1, আর কজ আলফা -1 হওয়া মানে হচ্ছে আলফা 180 ডিগ্রি হওয়া, অর্থাৎ 180 কজ 180 সমান -1। তার মানে কখন হবে? যদি ভেক্টরদ্বয় বিপরীত দিকে ক্রিয়া করে। দেখো পি ভেক্টর একদিকে ক্রিয়া করলো, কিউ ভেক্টর তার বিপরীত দিকে ক্রিয়া করলো, তখন আমি এখানে লব্ধির সর্বনিম্ন মান পাবো। তাহলে এই লব্ধির সর্বনিম্ন মান সমান আমরা জানি ডিফারেন্স বিটুইন পি এবং কিউ, অর্থাৎ পি মাইনাস কিউ হতে পারে, কিউ মাইনাস পিও হতে পারে। তার মানে ভেক্টরদ্বয়ের লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে ভেক্টরদ্বয়ের বিয়োগফলের সমান। এখন এখান থেকে কিছু ছোট ছোট প্রশ্ন আসে অনুধাবনমূলকের ক্ষেত্রে। এটা তো আমরা বুঝতে পারলাম, যদি দুটি ভেক্টর একই রেখায় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে লব্ধির মান হবে ভেক্টরদ্বয়ের বিয়োগফলের সমান এবং লব্ধির দিক হবে বৃহত্তর ভেক্টরের দিকে। যেমন পি মাইনাস কিউ হলে লব্ধির দিক হবে পি এর দিকে, আবার কিউ মাইনাস পি হলে লব্ধির দিক হবে কিউ ভেক্টরের দিকে। এখন আসো যদি ভেক্টরদ্বয় বিপরীতমুখী এবং সমমানের হয়, অর্থাৎ আলফা এর মান 180 ডিগ্রি হবে বিপরীতমুখী এবং সমমানের হবে, অর্থাৎ পি সমান কিউ হবে। দুটি সমমানের ভেক্টর পরস্পর বিপরীতমুখী হলে লব্ধি হবে 0। কিভাবে হয় সেটা আমি নিচে দেখালাম। দেখো পি স্কোয়ার প্লাস একই হলে 180 মাইনাস, তার মানে এখানে 0 আসছে, লব্ধি মান কি পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে এই ধরনের ভেক্টরকে আমরা বলি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তাহলে কোন ক্ষেত্রে, এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, কোন ক্ষেত্রে লব্ধির মান 0 হতে পারে? ভেক্টরদ্বয়ের লব্ধির মান বা ভেক্টরের লব্ধির মান 0 হবে। তাহলে হয় বিপরীতমুখী সমমানের ভেক্টর হতে হবে লব্ধির মান 0 হওয়ার জন্য, অথবা ভেক্টরদ্বয় যদি নিজেরা 0 হয় তাহলে লব্ধি কি হতে পারে? 0 হতে পারে। তাহলে দুইটা সত্য, একটা হচ্ছে কি বিপরীতমুখী সমমানের হলেও লব্ধি ভেক্টর 0 হবে, অথবা ভেক্টরদ্বয় নিজেরাই যদি 0 হয়, যেমন পি এর মানও 0, কিউ এর মান যদি 0 হয় তাহলে লব্ধি কি হবে? 0 হবে। তাহলে এটাও একটা অনুধাবনমূলক প্রশ্ন, কখন লব্ধি ভেক্টর 0 হবে।
এরপরে দেখো একটা আমি এখানে গাণিতিক সমস্যা দিলাম, এগুলো বাসায় করবে। আমি আশা করব তোমরা এই সমস্যাটা বা গাণিতিক সমস্যাটা নিজেরা করে আনসারটা কমেন্টে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু আজকের আলোচনাটা কতটুকু বুঝতে পারলাম। তাহলে দেখো এখানে লেখা আছে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে টানলো, আরেকটি বল 20 নিউটন বল দ্বারা কোন দিকে টানলো, উত্তর দিকে টানলো, তাহলে লব্ধি বলের মান এবং দিক কি হবে। তাহলে এখানে আমি যতটুকু পড়ালাম তার মধ্যে প্রয়োজনীয় ফর্মুলাগুলো দিয়ে দিলাম। একটা হচ্ছে লব্ধির মানের ফর্মুলা, আর একটা হচ্ছে কি লব্ধির দিকের ফর্মুলা। তাহলে এখানে দুইটা বল আছে, পি সমান 50 নিউটন যদি ধরি এবং কিউ সমান যদি 20 নিউটন ধরি, তাহলে আলফা কিভাবে পাবো। তাহলে আলফা এখান থেকে আমি পাবো এই যে পশ্চিম দিক এবং উত্তর দিক থেকে। ভৌগোলিক উত্তর এবং দক্ষিণের ক্ষেত্রে দেখো এভাবেই অবস্থান, এটা হচ্ছে পূর্ব আর এদিকে হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তাহলে 50 নিউটন বল পশ্চিম দিকে টানলো আর 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানলো। তাহলে এই উত্তর এবং পশ্চিমের মধ্যবর্তী কোণ কত হবে এখন নিজেরাই পারবা, আলফার মান এখানে কত হবে। তাহলে আলফা এর মান দিয়ে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।